ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আজকে এবিটি এর আমরা এর আগে হ্যাঁ, সত্য মিথ্যা পর্যন্ত দেখেছিলাম। তারপরে আ ৪ দাগের অঙ্কগুলো দেখব ১৯ পাতার। হ্যাঁ? ২ মার্কের যে অঙ্কগুলো ২ × ২০ হ্যাঁ, এই অঙ্কগুলো থাকে। তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তোমরা তোমাদের স্ক্রিনে অঙ্কগুলো দেখতে পাবে। তো দেখো ১ নম্বরেরটা কি বলেছে? ৪ এর ১ নম্বর এটা, হ্যাঁ? বইয়ের অঙ্ক তবুও আমি একটু তোমাদের মনে করে দিচ্ছি, হ্যাঁ? কি বলছে পড়ো? ৳৪০০ র ২ বছরের সমন চক্রবৃদ্ধি ৳৪৪১। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? সুদের হার চেয়েছে। মানে আর এর মান চেয়েছে। তো কিছুই না, আমরা এখানে আসল জানি, আমরা এখানে বছর জানি, মানে সময় জানি, হ্যাঁ? শুধুমাত্র আমাদের বের করতে হবে কি বলতো? আর এর মান চেয়েছে। আর এর মান কত হবে? এটা অঙ্ক বইয়েরই অঙ্ক, হ্যাঁ? সমন চক্রবৃদ্ধি চ্যাপ্টারে আমাদের বইয়ে আছে, হ্যাঁ? তবুও একটু দেখে নাও কি বলছি। তো প্রথমত আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি, হ্যাঁ? এখানে চক্রবৃদ্ধি সুদের হার বলেছে। আমাদের এই অঙ্কগুলো অবশ্যই লিখে পড়তে হবে। ধরি চক্রবৃদ্ধি সুদের হার। ভাষা অবশ্যই ইম্পোর্টেন্ট, মনে রাখবে সবসময়। আর চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট। ওকে? আচ্ছা। এবার এখানে আসল কত বলা আছে? আসল আমাদের বলা আছে কত? আসল বলে লিখব। ব্র্যাকেটে পি লিখব। না আসল আছে আমাদের ক টাকা? ৳৪০০ আছে আসল। সময় কত বলা আছে? সময় তো এখানে বলেছে, সময়কে আমরা সাধারণত এখানে এন দ্বারা ডিনোট করছি। এন, তাহলে ব্র্যাকেটে এন লিখছি, ওকে? এগুলো কিছুই না, জাস্ট আমাদের বুঝার সুবিধার জন্য PNR এই বছরে লিখছি। সো এন মানে কত আমাদের এখানে? এন মানে হচ্ছে ২ বছর। ওকে, হ্যাঁ? এবার সুদের হার তো আমরা ওখানে ধরেছি। হ্যাঁ, সুদের হার R% ধরে নিয়েছি। আচ্ছা। এবার আমরা সমল চক্রবৃদ্ধি সূত্রে তাহলে লিখব যে অতএব ২ বছরের সমূল চক্রবৃদ্ধি। সূত্র কি? সূত্র সূত্র হচ্ছে P ইনটু, আমি তোমাদেরকে বলে দিই, P ইনটু 1 প্লাস R/100 তার পাওয়ারে N হয় ও। ঠিক? আচ্ছা। তাহলে আমাদের এখানে P কত? P মানে হচ্ছে ৪০০ ইনটু 1 প্লাস R কত? R তো আমরা জানি না, সেটাই বের করতে হবে। তাহলে R ই থাকলো বাই ১০০। N মানে কত? N মানে N মানে ২। ওকে? তাহলে এত টাকা। ওকে? জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করব, তাছাড়া কিচ্ছু না। তাহলে দেখো, তাহলে সমুদ্র চক্রবৃদ্ধি আমরা এটা মেটাফে প্রশ্নে বলেছিল যে সমুদ্র চক্রবৃদ্ধি ৳৪৪১। তাহলে শর্তানুসারে না ফি বলতে পারবো যে না, অতএব শর্তানুসারে শর্তানুসারে আমরা পেয়ে যাবো ৪০০ গুণিত 1 প্লাস R/100, হ্যাঁ? পাওয়ার এর 2, এটা সমান হচ্ছে ৪৪১। ঠিক? ঠিক? এবার তোমরা ক্যালকুলেশনটা দেখো। আমি উপরেরটা একটু মিটাচ্ছি। তুমি জাস্ট ক্যালকুলেশনটা দেখো কিভাবে আমরা R এর মান বের করছি। ওকে? আচ্ছা। তাহলে দেখো বাবু, এখানে আমরা পেয়ে যাবো এর পরের লাইনটা বা বলে লিখছি আমি, বা ৪ এর ১ নম্বর অঙ্ক। তাহলে বা আমরা পেয়ে যাবো হচ্ছে 1 প্লাস R/100 পাওয়ারে ২ আছে থাক। এখানে ৪৪১ ছিল। এই ৪০০ টা আমরা ওই পারে নিয়ে যাবো, তাহলে পেয়ে যাবো কত? বাই ৪০০ হয়ে যাবে। ঠিক? আচ্ছা। স্কোয়ারটাকে আমরা এমনি ওই পারে নিয়ে যাই। মানে অ্যাকচুয়ালি আমরা ওই পারে নিয়ে যাই না, হ্যাঁ? কি করি? না, ওই পক্ষকে আমরা বর্গমূল করছি। তাহলে বর্গমূল করলে এই স্কোয়ারটা সরে যাবে। তাহলে কত হবে? 1 প্লাস R/100 ইকুয়াল টু রুট ওভার ৪৪১/৪০০, বা আমরা 1 প্লাস R/100 ইকুয়াল টু ৪৪১ এর বর্গমূল। তোমরা লক্ষ্য করো ৪৪১ এর বর্গমূল কত হবে? কারো যদি অসুবিধা হয় তাহলে এখানে অবশ্যই লক্ষ্য করবে ৪৪১ এর বর্গমূল হবে ২১, হ্যাঁ? কারো যদি অসুবিধা হয় তো দেখো, আমি একটু বলেও দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? এই এইভাবে ভাগ পদ্ধতির বর্গমূলটা তোমরা মনে রাখো। কারো যদি অসুবিধা হয় তাহলে ক্লাস ৭ এর ভিডিওটা সরি বলছি, ক্লাস ৭ এর বইটাতে একটু দেখে নেবে। মানে আমাদের এগুলো বর্গমূল ভাগ পদ্ধতিটা ক্লাস ৬ থেকে শেখানো হয়। হয়তো অনেকে ভুলে গেছো। তো ভাগ পদ্ধতিটা মনে রাখো। তো দেখো এখানে ১ম এ দুটো করে এগোতে হয়। এখানে তো একটাই আছে সিঙ্গেল। তাহলে দেখো ২ এ কত হয়? ৪ হয়।
এখানে ডাবল নেমে গেল 41, এখানে 2 এর ডবল বসে যাবে, তাহলে এখানে 1, 1, তাহলে 41, 1, 41, তাহলে আমরা পেয়ে গেলাম কত বর্গমূল, এটা বর্গমূল হয়। তার মানে এখানে 441 এর বর্গমূল কত হবে? 21, আর 400 হবে 20, বা 1 প্লাস r/100, তো 1 আমরা ওই পারে নিয়ে যাবো, তাহলে কত হয়ে যাবে? r/100 ইকুয়াল টু 21/20 মাইনাস 1, বা r/100 ইকুয়াল টু, লসও হচ্ছে 20, তাহলে 21 মাইনাস 20, 21 মাইনাস 20, তাহলে বা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে r/100 ইকুয়াল টু, এখানে হচ্ছে 1/20, ওকে? এই যে 21 থেকে 20 বা, তাহলে আমরা এখানে পেয়ে যাবো কত? r ইকুয়াল টু পেয়ে যাবো 1 এর 20, 20 তে 100, 20 5 এ 100, তাহলে r এর মান কত? r এর মান পেয়ে গেলাম হচ্ছে 5, ঠিক? তাহলে অতএব বলে সুন্দর করে আমরা নিচে লিখে দেবো, হ্যাঁ? ভালো নম্বর পেতে গেলে ভালো করে একটু লিখতে হবে, হ্যাঁ? তো অতএব বলে এখানে লিখে দেবো আমরা যে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, ঠিক আছে? আচ্ছা, ভাষা অবশ্যই ইম্পোর্টেন্ট, 2 মার্কের অঙ্ক যখনই করব বারবার বলছি যে ভাষাটা খুবই ইম্পোর্টেন্ট। তাহলে 1 নম্বর অঙ্ক হলো, এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা পড়ব। দেখ কি বলছে? বলছে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে ৳৬০ কম। তাহলে বলছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? ঠিক আছে? দেখো এই অঙ্কটা সহজ। অংশীদারি কারবার চ্যাপ্টারের অঙ্ক। তো ওদের মূলধনের অনুপাত বলে দিয়েছে। ঠিক আছে? আর এখানে মোট লাভ চেয়েছি। তো আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যে ধরি করে লিখে দেব। ধরি মোট লাভ। মোট লাভ সমান এক্সট্রা লাভ। ঠিক আছে? এবার ওদের মূলধনের অনুপাত আমাদের বলে দিয়েছে ৩ জনের। হ্যাঁ, সেটা লিখি। হ্যাঁ, যে ৩ জনের মূলধনের অনুপাত। কত বলেছে? না 3:8:5, হুম? এটা বলেছে মোট অনুপাত। এবার আমরা আ লাভের কনসেপ্টে যাই। যে ১ম জন ক টাকা লাভ পাবে সেটা কেমন করে বের করব? তাহলে ১ম জন লাভ পাবে বলে বা ১ম জন পাবে বলে লিখব। যে অতএব ১ম জন পাবে। তাহলে ১ম জন কত পাবে? মোট লাভ x ইনটু ১ম জনের আনুপাতিক ভাগহার, তাই না? তাহলে ১ম জনের এখানে কত হচ্ছে? মানে আনুপাতিক ভাঙান মানে এখানে নিচে হরেক বসবে। এদের সবটাকে যোগ করতে হবে। ৩ যোগ ৮ যোগ ৫, ৩ ৮ এ ১১, ১১ ৫ এ ১০০। তাহলে এত টাকা লিখে দেবো। তাহলে আমরা পেয়ে সুন্দরভাবে কত পাচ্ছি? 3x/60 টাকা। তাহলে ১ম জন যেটা আছে সে ক টাকা লাভ পাবে? সে পাবে হচ্ছে 3x/16 টাকা। এবার কি বলছে? এখানে যেহেতু আমাদের ১ম ব্যক্তি, হ্যাঁ? আর ৩য় ব্যক্তির তুলনা করেছে, তাই আমরা ১ম আর ৩য় ব্যক্তির লাভটাই জানবো। ২য় জনের জানার দরকার নেই। ঠিক আছে? তুমি চাইলে বের করতে পারো, কিন্তু দরকার নেই। আমরা শুধুমাত্র অঙ্ক করব মানে শুধু গাধার মতো খাটবো না। আর যেটা বলেছে সেই হিসাবে কাজ করব। ওকে? তাহলে ১ম জন এটা পাবো। তাহলে এবার ১ম জন বা ১ম ব্যক্তি বলেছে ডান ঘরে, ওটা কোনো অসুবিধা নেই। এবার তাহলে ৩য় ব্যক্তি কত পাবে সেটা দেখবো। তাহলে লিখব ৩য় জন। ওকে? ৩য় জন পাবে। তাহলে x ইনটু তোমরা বুঝেই গেছো ৩য় জনের ঘরে এখানে কত আছে? ৫। এই যে ৫ আছে ৩ নম্বরে। বাই নিচে কত আসবে? যোগফল ১৬। সবার ক্ষেত্রে এখানে নিচে কিন্তু ১৬ বসবে। ওকে? তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 5x/16 টাকা। 5x/16 টাকা। আচ্ছা। এবার, যেটা বলি, তাহলে ১ম জন ক টাকা লাভ পাবে আমাদের এখানে? ১ম জন কত লাভ পাবে? না তোমরা দেখতেই পাচ্ছ যে ১ম জন পাবে হচ্ছে আ 3x/16 টাকা। আর ৩য় জন পাবে 5x/16। প্রশ্নে কি বলছে দেখো। বলছে ১ম ব্যক্তির লাভ ৩য় ব্যক্তির লাভের চেয়ে ৳৬০ কম। ক টাকা কম? ৳৬০ কম। তার মানে ৩য় ব্যক্তি বেশি লাভ করেছে। তার মানে শর্ট আনসার এরকম হবে না দেখো তো। ৩য় ব্যক্তির টাকাটা বেশি লাভের পরিমাণটা। তার মানে ৩য় ব্যক্তির লাভ থেকে ১ম ব্যক্তির লাভ যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হবে? ৳৬০ হবে। তাই না? ওটাই তো বলতে প্রশ্নে। তাহলে আমরা পেয়ে যাবো 5x/16 মাইনাস
3x বাই 16 ইকুয়াল টু কত হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 60। ব্যাস, এবার আমরা এখানে সিম্পলি বুঝতেই পারছো কোনো সময় যে এখানে কত হচ্ছে আমাদের? এখানে আমাদের কত হচ্ছে? আমি একটু মিটিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশনটা দেখ। তাহলে এখানে পেয়ে যাবো আমরা কত? এখানে পেয়ে যাবো হচ্ছে 16 লসাগু। তাহলে পেয়ে যাচ্ছি 5x মাইনাস 3x। এটা তো আর বোঝানোর কিছু নেই। ষোলো সেম জিনিস আছে, ওটার জন্য এই শুধু উপরটা মাইনাস হয়ে গেল। সমান দিয়ে কত হচ্ছে? 60। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 2x বাই 16 ইকুয়াল টু 60। 2 8 এ কত হয়? 16। ব্যাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x সমান এই 8টাও সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 480। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে কত? 480 টাকা। তার মানে যে বাবার x কি ধরেছিলাম? x ধরেছিলাম মোট লাভ। তাহলে মোট লাভ কত টাকা? মোট লাভ হয়ে যাচ্ছে আমাদের, মোট লাভ হয়ে যাচ্ছে কত টাকা? 480 টাকা। ঠিক? এরপরে আমরা এরপরে আমরা 3 নম্বরে অঙ্কটা দেবো। 3 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই। 3 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে আসা একটা ভালো বাম্পার ধামাকা অঙ্ক। হ্যাঁ? সেই অঙ্কটা দেখো কি বলছে। দ্বিঘাত সমীকরণ থেকে দিয়েছে 3 নম্বর চ্যাপ্টার থেকে। ওকে? তো সেই অঙ্কটা আমরা একটু দেখি। আচ্ছা, পেনটা ডাউন হয়ে গেল। তো 3 নম্বর অঙ্কটা দেখব। যেমন দেখতে পাচ্ছ। আচ্ছা, 3 নম্বরেরটা বর্গের খুবই সহজ জিনিস। তো এখানে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, যে সমীকরণটা দেওয়া আছে ওর বীজদ্বয়ের সমষ্টি শূন্য যদি হয় তাহলে কে এর মান কত হবে? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। বলছি বিশ্বাস করো, খুবই সহজ অঙ্ক। দেখো ঠিক। তাহলে প্রথমে আমরা কি লিখব? যে সমীকরণটা বলেছি, প্রদত্ত সমীকরণ বলেছে এটা লিখব। কি বলেছে? না এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু 2x মাইনাস 1। তাহলে এখানে আমি এই সমীকরণটাকে আগে সাজাবো। ওকে? শুধু এটাই কাজ আমাদের, আর তাছাড়া কিচ্ছু নেই। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মানে 2kx হয়ে যাবে, মাইনাস কে ইন্টু 1 মানে কি হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক? তাহলে বা এক্স স্কোয়ার এখান থেকে মাইনাস এক্স কমন না, তাহলে কে থাকবে? 1 প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক? আচ্ছা, তাহলে এটাকে আরো একটু গুছিয়ে লিখে দেবো সুন্দর করে। যত সুন্দর করে লিখবে তত এক্সামিনার তোমার খাতাগুলি ইমপ্রেস হবে। ইমপ্রেস করতে হবে স্যারকে। আচ্ছা, যাই লিখার মতো হয়। তো এখানে 1 প্লাস 2k ইন্টু x প্লাস কি হয়ে যাবে এখানে বলতো? k ইকুয়াল টু 0। এটা নাম্বার বাই 1। 1 নম্বর সমীকরণ। ঠিক? এই সমীকরণের বীজদ্বয়ের এর সমষ্টি শূন্য পড়েছে। তাহলে কে এর মান কত হবে? তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, মানে প্রথমত আমরা বীজদ্বয়ের যোগফল, সমষ্টি মানে যোগফল, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হয় কি বলতো? মাইনাস ডি বাই এ। এইভাবে আমরা জানি। ঠিক আছে? তাহলে আমরা লিখব যে অতএব বীজদ্বয়ের কি লিখব? বীজদ্বয়ের সমষ্টি এর সূত্র হবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস ভি বাই এ। ভি মানে কি? ভি মানে কিছু না, মাইনাস বি বলি আমরা জাস্ট ওটা মনে রাখার সুবিধার্থে। মেন কি? মেন হচ্ছে যে আমাদের এক্স এর সহগ মাইনাস দিয়ে দাও, দিয়ে এক্স এর যে সহগ থাকবে এই অঙ্কটাতে আমাদের এক্স এর সহগ কে আছে? এক্স এর সহগ আছে এই পুরো পোর্শনটা, এই যে এক্স এর সহগ এটা। মানে মাইনাস, হ্যাঁ, কত আছে? মাইনাস, সেকেন্ড বের হচ্ছে মাইনাস 1 প্লাস 2k বাই মাইনাস বি বাই এ। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে মনে রাখবা যে এক্স স্কোয়ারের সহগ। এখানে এক্স স্কোয়ার সহগ আমরা দেখতে পাচ্ছি না, কিছু কিছু নেই মানে যাচ্ছে। ঠিক? তাহলে এখানে কত হবে? 1 হতে। তাহলে একটু যদি লক্ষ্য করো তাহলে মাইনাস আর মাইনাস আর প্লাস হয়ে যায়, তাহলে 1 প্লাস 2k আর বাই 1 নিচে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি পেলাম কত? পেলাম হচ্ছে 1 প্লাস 2k। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো না? প্রশ্নে ওরা বলেছে কি বলেছে? প্রশ্নে বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য।
তার মানে বীজদ্বয়ের সমষ্টি আমরা পেলাম কত? 1 + 2 কে পেলাম। তার মানে 1 + 2 কে এটা কি হবে? 0 সঙ্গে সমান হবে। তাই না? তাহলে 1 + 2 কে = 0 হয়ে যাবে। বাস! এবার বেরিয়ে গেল খেমা। তাহলে 2 কে +1 ওই পারে গিয়ে -1 তাহলে k হয়ে যাচ্ছে -1/2 ওকে। তাহলে আমরা k এর মান বের করতে বলেছিল। আমরা নির্দ্বিধায় কিন্তু k এর মানটা বের করলাম। ওকে? আচ্ছা। এবার 4 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে সলভ টলভ করে দেখাবো তোমাদেরকে। তো দেখা যাক। ওই 4 নম্বর অঙ্কটা তোমাদের স্ক্রিনে পাচ্ছ তোমরা। দেখো কি বলেছে। 4 নম্বরে বলছে যেটা যে জ্যামিতির অঙ্ক আছে আমার একটা। 4 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে জ্যামিতির অঙ্ক। বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্ত যার AB ব্যাস। ওকে? AB ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস। হাতে বৃত্ত আঁকা সম্ভব না। হ্যাঁ, তবুও জাস্ট ইমাজিন করলাম যেটা একটা বৃত্ত। ওকে? আচ্ছা। তো ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস, AB টা হচ্ছে আমাদের ব্যাস। আচ্ছা। দিয়ে কি বলছে? যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে সি আমরা এখানে পয়েন্ট নিলাম। ABCD বলেছি। ABCD বলেছি তার মানে সি এই সাইড ইনকাম হবে সি আর এটা হচ্ছে ডি। ওকে? ABCD কেমন চতুর্ভুজ? না বৃত্তস্থ চতুর্ভুজ। ওহো! বৃত্তস্থ চতুর্ভুজ। দিয়ে বলছে যে কোণ APC সমান 65 ডিগ্রি। কোণ ABC কোনটা বাবা? এই যে এটা। এটা হচ্ছে 65 ডিগ্রি। কোণ ABC সমান 65 ডিগ্রি। কোণ DAC সমান 40 ডিগ্রি। DAC কোনটা? DAC মানে এই যে ওটা আমি একটু নিচে লিখছি। ওকে? আচ্ছা। এখানে DAC যেটা এটা হচ্ছে কত? DAC যেটা সেই DAC টা তোমাকে বলেছে কত ডিগ্রি? না 40 তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে। তারপর বলছে যে কোণ BCD এর মান কত? কোণ BCD কত হবে? BCD মানে এই পুরো কোণটার মান চেয়েছে। বলছে যে এই কোণটার মান কত হবে সেটা তুমি বের করো। তাই না? তো প্রথম কথা যেহেতু আমাদের দেখো এখানে একটু লক্ষ্য করো যে এই কোণটা যেহেতু ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রথম কথা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। আমরা এটা জানি। আরেকটা জিনিস যে অর্ধবৃত্তস্থ কোণ হয় এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অনেক রকম পদ্ধতি আছে করার, হ্যাঁ? যার যেটা মাথায় যখন খাটবে সেইভাবে করবে, হ্যাঁ? আচ্ছা দেখো তাহলে প্রথমত হ্যাঁ, ABCD এখানে লিখব যেহেতু ABCD ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ অতএব আমরা বলতে পারবো যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সম্পূরক হয়। তাই না? তার মানে এই কোণটা মানে ডি। এই কোণটার নাম কি? কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে ABC প্লাস এই কোণটার নাম কি বলো? ADC। তাহলে ABC প্লাস ADC সমান কত হবে? সম্পূরক হবে। এটা উপপাদ্য অনুযায়ী আমরা বললাম। তাহলে অপরিত কোণ কত? সম্পূরক। তার মানে আমাদের ABC এর মান তো জানা আছে কত? 65 ডিগ্রি প্লাস ADC জানি সেটা লিখবো আমরা। ADC = 180 ডিগ্রি বা কোণ ADC সমান 180 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে তাহলে? 65 ডিগ্রি। তাই না? 65 টা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে? ADC সমান এখানে কত হচ্ছে? 10 থেকে 5 বাদ 5 এখানে ৭ তাহলে কত হচ্ছে? 115 ডিগ্রি। ওকে? আচ্ছা তাহলে ADC এর ভ্যালু কত পেয়ে গেলাম? এই কোণটা পেয়ে গেল হচ্ছে আমাদের এই কোণটা যেটা পেলাম সেটা হচ্ছে 115 ডিগ্রি। ওকে? আমাদের কিন্তু এই টোটাল পুরো কোণটার মান চেয়েছে। আচ্ছা তার মধ্যে আমি তো বললাম একটু আগে যে এই কোণটার মান আমাদের উপপাদ্য অনুযায়ী জানা। অর্ধবৃত্তস্থ কোণ। মানে এই ব্যাস দ্বারা যে আমাদের পরিধিস্থ কোণ উৎপন্ন হয়, হ্যাঁ? সেটাকে বলি অর্ধবৃত্তস্থ কোণ। সেই অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটার মান কত? বললাম আমাদেরটা 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা। এবার তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম। এখন বের করলাম। সেটা কত হচ্ছে? ১১৫ ডিগ্রি। ছবিতে আমি তোমাকে বুঝাচ্ছি। তোমার এখানে কোনো আঁকার দরকার নেই। তোমাকে বোঝানোর জন্য শুধুমাত্র আমি ছবিতে এখানে এঁকে নাম লিখলাম কোণটার। ওকে? আচ্ছা। এবার তাহলে আমাকে একটা কথা বলো যে ADC
এই যে ডট, 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 ডট দিচ্ছি, এই যে এডিসি, এটা কি? এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হয়। তাহলে আমরা এই কোণটা ১১৫ ডিগ্রি জানি। এটা কত জানি? ৪০ ডিগ্রি। তাহলে এই কোণটার মানটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে লিখব যে ত্রিভুজ এডিসির ক্ষেত্রে, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে। হ্যাঁ, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ এডিসির ক্ষেত্রে দেখো আমরা ডাইরেক্ট এটা লিখতে হবে। এটা অত বড় কিছু জিনিস না। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এসি। কোণ এসি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ যোগ করে দাও, মানে ১১৫ আর ৪০। তাহলে ১১৫ ডিগ্রি প্লাস ৪০ ডিগ্রি, তাহলে ১৮০ ডিগ্রি মাইনাস এর অনুপাত হচ্ছে ৫, আর এর অনুপাত হচ্ছে ৫, আর এর অনুপাত হচ্ছে বলো ১। আচ্ছা, তাহলে এবার বিয়োগ যদি করো তাহলে তুমি পেয়ে যাবে কত বার? ২৫ ডিগ্রি। তাহলে কত পাচ্ছ বলো? এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে ২৫ ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এসিডির মান কত পেলাম? ২৫ ডিগ্রি। আমাদের কিন্তু এসিডির মান চাইনি, আমাদের চেয়েছি টোটাল এই কোণটার মান, এই যে এই কোণটার মান চেয়েছি। প্রশ্নে লক্ষ্য করবা তোমাকে বলেছে বিসিডি কোণের মান কত হবে? কতই কোণ বিসিডি। তাহলে কোণ বিসিডি মানে তো দুটো কোণের সমষ্টি না বাবু? কোন দুটা? এই কোণটা একটা, আরেকটা এই কোণটা। এই যে এই কোণটা একটা, আরেকটা এই কোণটা। এই দুটো কোণের সমষ্টি। তার মানে এই কোণটা কত ডিগ্রি? ৯০ ডিগ্রি প্লাস এই কোণটা কত? আমরা পেলাম একটু আগে ২৫ ডিগ্রি। তাহলে ৯০ আর ২৫ এ কত হয়ে যাবে? ৯০ আর ২৫ হয়ে যাবে ১১৫ ডিগ্রি। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস লিখতে পারো। এখানে একটা প্রশ্ন আমরা একটু লিখে দেবো এই ব্র্যাকেটেড, যে এই যে আমরা ৯০ ডিগ্রিটা লিখলাম, হ্যাঁ? এখানে আমরা একটা কথা উল্লেখ করে দেবো জাস্ট, হ্যাঁ? ২ মার্কের অঙ্ক তো শুধু হালকা করে উল্লেখ করলেই হয়ে যাবে। এখানে কি লিখব? যেহেতু বলে এখানে লিখে দিবা। যেহেতু কোণ, এই কোণটার নাম কি? এই কোণটার নাম এসিবি। এই কোণটা কত? ৯০ ডিগ্রি। তাহলে যেহেতু কোণ এসিবি কি কোণ? অর্ধবৃত্তস্থ। ব্যাস এই কথাটা লিখে দিলে আর কোনো ঝামেলা থাকলো না। অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাস। কিন্তু এটা না লিখলে আবার কিন্তু প্রশ্ন তোমার করতে পারে, মানে বলতে পারে যে না এখানে কোনো এই ৯০ ডিগ্রি লিখেছি, কোনো পরিচয় নেই। আমি শর্টকাটে করার চেষ্টা করছি। ২ মার্ক তো, বেশি বড় করব না, আর বেশি যাতে ছোটও না হয়। এভাবে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নে যেটা চেয়েছিল সেটা হচ্ছে কোণ বিসিডির মান, সেই কোণ বিসিডির মান কিন্তু আমরা এভাবে বের করে নিলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ৪ নম্বর অঙ্ক। এরপরে আমরা বাকি অঙ্কগুলো দেখব।